শুভ বিছানায় শুয়ে চিৎকার করছিল। রান্নাঘর থেকে শুনতে পেল হিয়া। রান্না থামিয়ে সে ছুটে এলো শুভর কাছে। তারপর একটা মোটা কাপড় দিয়ে হাত দুটো বেঁধে ফেলল শুভর। মুখে একটা কাপড় বেঁধে দিল যাতে সে চিৎকার করতে না পারে। তারপর আবারও রান্নাঘরে চলে গেল। হিয়া রান্না তখনও শেষ হয়নি। তখন সেখানে তার বৌদি সময় এসে বলল, আজ মনে হয় তোমার দাদা তোমাকে কিছু বলবে। গতকাল রাতে আমাকে বলছিল তোমার রান্না হয়ে গেলে একটু আমাদের ঘরে এসো। শুভ সকালবেলা চিৎকার করছিল কেন? ওকে কি ঠিকমতো বাধা হয়নি? ওকে কিন্তু সবসময় বেঁধে রাখবে, না হলে তোমারই চিন্তা বাড়বে। হিয়াও স্বামীকে নিয়ে বাবার বাড়িতে থাকে ও দাদা বৌদির কাছে। হঠাৎ দাদা কি এমন বলবে এটা হিয়া খুব ভালো করে বুঝতে পারল। হিয়াকে অন্যমনস্ক দেখে তার বৌদি আবারও বলল, তুমি কি শুনতে পেয়েছ আমি কি বললাম? হ্যাঁ বৌদি, আমি শুনেছি। তুমি দাদাকে গিয়ে বলো আমি রান্না সেরেই আসছি। হিয়ার বাবা মা মারা গেছেন কয়েক বছর হয়েছে। হিয়া রান্না করা শেষ করে হাত মুছতে মুছতে দাদার ঘরের দিকে যাচ্ছিল। যেতে যেতে শুভর ঘরের দিকে একবার তাকালো। তারপর রাগান্বিত হয়ে বলল, ওভাবেই বাধা থাকো, আজ সারাদিন তোমাকে খুলব না। সকালবেলা থেকে তোমার চিৎকারে বাড়ি মাথায় উঠেছিল। একটু চোখের আড়াল হলেই সব লণ্ডভণ্ড করে দাও। হিয়ার কথাতে খুব কষ্ট পেয়ে করুণ চোখে তাকিয়ে থাকল শুভ। চোখের জল ওর দুগাল ভিজে গেছে। হিয়া ওর দাদার ঘরে পৌঁছাতে দেখল দাদা মোবাইল নিয়ে হিসেব করছে। হিয়া বলল, তুমি আমায় ডেকে পাঠিয়েছিলে, কি বলবে বলো? সকালবেলা রান্না করছিলাম, হঠাৎ বৌদি গিয়ে বলল তুমি নাকি আমায় ডেকেছ। হ্যাঁ, আমি তোকে ডেকেছি। আসলে তোদের হাত খরচের এই মাসের টাকাটা তো নেওয়া হয়নি, তাই বলছিলাম যদি এই মাসের টাকাটা আজকে দিয়ে দিতিস তাহলে আমার সুবিধা হতো। বুঝিসই তো সংসার চালাতে আমার চারিদিকে কত ঋণ হয়ে গেছে, তার উপর তোদের ভরণ পোষণ সবকিছু আমি আর সামলে উঠতে পারছি না। হিয়া বুঝতে পারছিল তার দাদা তাকে টাকা নেওয়ার জন্য ডেকেছে। প্রতি মাসে হিয়াকে একটা মোটা অঙ্কের টাকা তুলে দিতে হয় দাদা বৌদির হাতে, কারণ তারা তাকে দেখাশোনা করছে। আর এ টাকা আসে সমস্তটাই শুভর ব্যাংক অ্যাকাউন্ট থেকে। প্রত্যেক মাসে শুভকে দিয়ে টিপছাপ নিয়ে নেয় হিয়া। তারপর সে চেক তুলে দেয় দাদার হাতে। তোমার কি চেক রেডি হয়ে আছে দাদা? তাহলে আমাকে দাও, আমি শুভকে দিয়ে টিপসই করিয়ে নিয়ে আসি। তারপর তুমি ব্যাংকে গিয়ে টাকা তুলে আনবে। তুমি না বললেও আমি আজকালের মধ্যেই টাকাটা দিয়ে দিতাম। ভুলে যাইনি, আসলে দাদার বাড়িতে আছি, ভুলে কি করে যাব বলো? যাই হোক, তুমি চেকটা দাও। মোহন টাকার চেকটা রেডি করে রেখেছিল। সে সেটা হিয়ার হাতে তুলে দিয়ে বলল, তাড়াতাড়ি সইটা করে নিয়ে আয়, আমাকে এ বেলাতেই ব্যাংকে যেতে হবে। হিয়া চেক নিয়ে শুভর ঘরে গেল। তারপর কোনো রকমে শুভর হাতটা খুলে দিতেই শুভ হিয়াকে এক ধাক্কায় ঠেলে ফেলে দিল। হিয়া একটা মোটা লাঠি নিয়ে শুভর মাথায় জোর করে আঘাত করে। শুভকে দিয়ে জোর করে টিপছাপ নিয়ে নিল চেকের উপরে। তারপর বলল, প্রত্যেকদিন তোমার এই একই নাটক। নাটক দেখতে দেখতে আমার মাথা গরম হয়ে গেছে। এই নাটক আর ভালো লাগে না। কতদিন বলেছি কাজের সময় ডিস্টার্ব করবে না? ঠিক তুমি কাজের সময় এই রকম নাটক করতে থাকো। তোমাকে মারতে আমার একটু ইচ্ছে করে না, কিন্তু তুমি নিজের দোষেই নিজে মার খাও। শুভ আবারও কান্না শুরু করে দেয় বাচ্চা ছেলেদের মতো। কিন্তু শুভর সে কান্নায় মন গলে না হিয়ার। হিয়া সই করানো চেকটা নিয়ে দাদার ঘরে যায়। তারপর বলে, এই নাও, এই মাসের কাজটা হয়ে গেছে। আচ্ছা হিয়া, তুমি যখন থেকে সই করাচ্ছিলে তখন শুভ কি আবারও চিৎকার করছিল? এই ঘর থেকে আওয়াজ পাচ্ছিলাম। তুমি তো জানোই বৌদি, মানুষটা কিছুই বোঝে না, অবুঝের মতো চিৎকার করছিল। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, হাতটা সামান্য কেটেও গেছে আমার। ওকে আমি লাঠি দিয়ে মেরে তারপর সই করিয়ে নিয়েছি। চেকটা পকেটে ঢুকাতে ঢুকাতে মোহন বলল, খামোখা মারতে গেলে কেন? একটু বোঝালেই তো হয়ে যেত। তোর কাছে ছেলেটা বড্ড বেশি মার খায়। বদমাইশি করলেই মার খাবে, এটা আর নতুন কি? ওকে আমি কতবার বলেছি কাজের সময় বিরক্ত না করতে। মাথার কাছে বিরক্ত করলে মাথার কি ঠিক থাকে? দিয়েছি লাঠি করে মাথায় এক ঘা, সব কিছু ঠান্ডা হয়ে গেছে। ফেরার সময় আবারও বেঁধে দিয়ে এলাম। জীবনটা একদম তছনছ হয়ে গেছে আমার। একটু শান্তি নেই জীবনে। সুখে সংসার করব বলে ওকে বিয়ে করেছিলাম, কিন্তু আমার সব কিছু শেষ হয়ে গেছে। এত চিন্তা করো না হিয়া, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। ঈশ্বর আছেন, ভরসা রাখো তার উপরে। মোহন কাগজপত্র নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। শুভ বাড়িতে সারাদিন ঠায় বাধা থাকে। ওর করুণ দৃষ্টিতে মায়া হলেও তাকে কেউ খুলে দেয় না। সুমা বাইরে থেকে শুভর ঘরের দিকে মুখ বাড়িয়ে বলে, তোমার হাত খুলে দিলেই তো তুমি সারা বাড়ি লণ্ডভণ্ড করে ফেলবে। এটা কিছুতেই হতে দেওয়া যায় না। বাড়িতে যা কিছু জিনিসপত্র আছে সবই আমার বাপের বাড়ি থেকে দেয়া। এগুলো এত দামি আর সুন্দর যে এগুলো ভেঙে গেলে আমার মন খারাপ হয়ে যাবে। তাই আমি চাইলেও তোমাকে খুলে দিতে পারবো না। এটা যদি তোমার বাপের বাড়ি হতো তাহলে আমি নিশ্চয়ই তোমাকে খুলে দিতাম, কিন্তু এখানে তুমি ঘর জামাই, তাই আমাদের কথা মতো তোমাকে থাকতে হবে। হিয়া তখন নিজের জামা কাপড়গুলো গোছাচ্ছিল। তখন তার ফোন একটা কল এলো। হিয়া দেখল তার শাশুড়ি মা ফোন করেছে।
সে বুঝতে পারল না যে মানুষটা কোনোদিন যোগাযোগ করার চেষ্টা করেনি। বিয়ের পর সে হঠাৎ ফোন করছে কেন। কৌতূহলী হয়ে ফোনটা ধরল হিয়া। শোনো বৌমা, আগামীকাল আমি আর তোমার ননদ তোমাদের বাপের বাড়ি যাচ্ছি। অনেকদিন হলো তোমাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি। একমাত্র ছেলে যখন অপছন্দের মেয়েকে বিয়ে করলো, তখন আমি ভেবেছিলাম আর কখনো যোগাযোগ করব না তোমাদের সাথে, কিন্তু মন তো আর মানছে না। তাই একবার দেখা করতে চাই। তোমার দাদা বৌদিকে জানিও। দাদা বৌদিকে জানানোর প্রয়োজন নেই, আর আপনাদেরও এ বাড়িতে আসতে হবে না। এতদিন যখন কোনো খোঁজখবর করেননি, তখন আর খোঁজখবর করার প্রয়োজন নেই। আমি এখন ফোনটা রাখি। ফোনটা কেটে যেতেই অনিমা দেবী বুলিকে বললেন, দেখলি কেমন মুখের ওপর ফোনটা কেটে দিল। মাত্র একবার দেখা করতে চেয়েছিলাম, এটা কি আমাদের অপরাধ? আর তাছাড়া শুভ তো আমাদের ছেলে, তার সাথে আমাদের দেখা করতে দেওয়া উচিত। তুমি চিন্তা করো না মা, চলো আজ তুমি আর আমি ওদের পারমিশন ছাড়াই ও বাড়ি গিয়ে উপস্থিত হই। নিশ্চয়ই ওখানে গেলে দাদার সাথে একবার দেখা হয়ে যাবে। দুপুরবেলা হিয়া আর সোমা দুজনেই মোবাইল নিয়ে বসেছিল। হঠাৎ কলিং বেল বেজে উঠল। সোমা গিয়ে দরজা খুলতে দেখল হিয়া শাশুড়ি আর ননদ এসেছে। আপনারা যে আসবেন একবার তো খবর দিলে পারতেন। ছেলে মেয়ে দুটো বিয়ে করার পর তাদের পরিণতি কি হলো একদিনের জন্য জানতে চাননি। আমরা তো বৌদিকে ফোন করে বলেছিলাম আপনাদের জানানোর জন্য। সে আমাদের আসতে বারণ করেছিল, কিন্তু কতদিন দাদাকে দেখিনি, তাই দেখতে বড্ড ইচ্ছে হলো, তাই চলে এসেছি। আমরা দাদার সাথে দেখা করেই চলে যাব। শাশুড়িমা ঘরে ঢুকতেই দেখলেন তার একমাত্র ছেলে শুভ একটি ঘরের মধ্যে হাত পা মুখ বাঁধা অবস্থায় বিছানায় পড়ে আছে। তিনি বৌমার উপর ধমকে সুরে বললেন, এই জন্য বোধহয় আমাদের আসতে বারণ করেছিলে, তাই না? আমার একমাত্র ছেলেটাকে এভাবে পাগল সাজিয়ে বেঁধে রেখে দিয়েছ। তোমাদের লজ্জা হওয়া উচিত। আমি এক্ষুনি আমার ছেলের হাতে সমস্ত বাঁধন খুলে নিয়ে যেতে চাই। আপনি চাইলেও শুভকে এখান থেকে কিছুতেই নিয়ে যেতে পারবেন না, কারণ আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে আছে। এখন যদি আপনি তাকে নিয়ে যেতে চান, তাহলে আমি পুলিশ কেস করব। যেমন এসেছেন তেমন এখান থেকে চুপচাপ চলে যান। আর তার হাত পা খোলার তো প্রশ্নই ওঠে না। তাকে যেভাবে বেঁধে রেখেছি সেভাবেই বাধা থাকবে। অনিমা দেবীকে চোখের ইশারায় বুলি বারণ করল এখন কিছু না করতে। পরে সুযোগ বুঝে তারা তাদের দাদাকে এ বাড়ি থেকে নিয়ে যাবে। রাতের বেলা সবাই ঘুমিয়ে আছে। তখন অনিমা দেবী আর বুলি চুপচাপ শুভর ঘরে গেল। তারপর তার হাত পা নিজেরাই আস্তে আস্তে খুলে দিল। শুভ নিজেকে খোলা অবস্থায় পেয়ে ভীষণ আনন্দিত হল প্রথমে, এবং তারপর চিৎকার করতে করতে নিজের শরীরে নিজেই খামছে কামড়ে ক্ষত বিক্ষত করতে থাকল। নিজেকে এত আঘাত করতে থাকল যে সারা গা ক্ষত হয়ে গেল। এসব দেখে অনিমা দেবী বুঝতে পারলেন না তিনি কি করবেন। বুলি গিয়ে তার বৌদিকে বলল, বৌদি, আমাদের মাফ করে দাও। তোমার কথার অবাধ্য হয়ে আমরা দাদাকে খুলে দিয়েছিলাম, আর এখন দাদা নিজে নিজেকে আঘাত করছে, কামড়াচ্ছে, নিজের শরীরকে ক্ষত করছে। তুমি বলো এখন আমরা কি করব? হিয়া তাড়াতাড়ি গিয়ে শুভকে আবার বেঁধে দেয়। তারপর তার শাশুড়িকে কয়েকটা কাগজ দেখিয়ে বলে, এই দেখুন, আপনার ছেলে মানসিক রোগে ভুগছে। জানি না কি থেকে তার এরকম হয়েছিল, কিন্তু বিয়ের কয়েক বছর সুখে কাটানোর পর থেকেই আমার জীবনটা নরক হয়ে গেছে। যখনই সে হাত খোলা পায় তখনই নিজেকে আঘাত করে, নিজেকে কষ্ট দেয়। তাই তাকে এভাবে বেঁধে রাখতে হয়েছে। আমি আমার স্বামীকে নিজের স্বার্থের জন্য বেঁধে রাখবো, এটা আপনি ভাবলেন কি করে? দিনের পর দিন এই অসুস্থ স্বামীকে নিয়ে আমি মানসিক যন্ত্রণায় ভুগি। আমারও কি ভালো লাগে তাকে এভাবে বেঁধে রাখতে? কিন্তু কিছু করার নেই। আমি চাইলেই তাকে বাড়ি থেকে বের করে দিতে পারতাম, তারপর আয়েশ করে নিজের জীবনটাকে কাটাতে পারতাম। কিন্তু আমি নিজের চেষ্টায় একটা ছোটোখাটো চাকরি জোগাড় করেছি তাকে সুস্থ করার জন্য। এমনকি সেই চাকরির স্যালারি অ্যাকাউন্টটাও আপনার ছেলের নামে করা হয়েছে, যাতে আমার স্যালারি সমস্ত টাকাটাই তার অ্যাকাউন্টে ঢোকে, আর তাকে আমি কখনোই ছেড়ে যেতে না পারি। চোখের দেখায় যা কিছু সত্য বলে মনে হয়, আসলে বাস্তবটা সেরকম নয়। কোনো মানুষকে চিনতে হলে সেই মানুষের ভিতর পর্যন্ত পৌঁছতে হয়। কাউকে ভুল বুঝতে কয়েকটা সেকেন্ড লাগে, কিন্তু সেই মানুষটাকে সঠিক বুঝতে সারা জীবন লেগে যায়। হ্যাঁ বৌমা, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। ছোটবেলায় শুভকে একবার একটা পাগল কুকুর কামড়ে দিয়েছিল। ডাক্তার বলেছিল 12 বছর পর হলেও এই কামড়ানোর ফলাফল আমাদের ভুগতে হবে। তারপর থেকে শুভর কোনোদিন কিছু হয়নি, তাই আমরা সবাই ভুলে গিয়েছিলাম। আজ এই কাগজগুলো দেখে মনে পড়ছে সে পাগল কুকুরের কামড়ানোর ফলাফল আজকে তুমি ভোগ করছো। সত্যি তুমি ভীষণ ভালো মেয়ে, না হলে অন্য মেয়ে হলে কবে আমার ছেলেটাকে রাস্তায় ফেলে চলে যেত। আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। শুভ তোমাকে স্ত্রী হিসেবে পেয়েছে, এটা তার সৌভাগ্য। আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি সত্যিই তোমাকে চিনতে পারিনি।